নমস্কার, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে দুপুরে খাবার জন্য রান্না করছি মাছের তরকারি হচ্ছে আর কি, ডাল আর এই বাঁধাকপিগুলো কেটে নিয়েছি। এগুলো পেঁয়াজ দিয়ে না একটুখানি পকোড়ার মতো বানাবো, তো তার জন্য এগুলোকে কেটে রেডি করে রেখেছি। রান্না বান্না, স্নান করে ঠাকুরের পুজো আর্চা সব হয়ে গেছে, টিফিনও খেয়ে নিয়েছি। মেঘাকে স্কুলে দিয়ে চলেও এসেছি, আর মনি তো সকালে চলে গেছে, মানে পিন্টু দিয়ে এসছে, আমি নিতে যাবো। হাতে একটুখানি টাইম আছে। আমি এই সকালবেলা উঠে এই ড্রেসিং টেবিল বা যেগুলো টুকটাক সামনে যেগুলো থাকে আর কি, টিভি, তারপরে আলমারি, এগুলো আমি প্রতিদিনই আর কি মুছে নিই। সকালে ঘুম থেকে ওঠার পরেই মুছে নিয়ে তারপরে একদম ঘরে ঝাড়ু দিয়ে তারপরে ঘরটা মুছে নিই, যাতে যেটুকু ঝুল নোংরা পড়ে একদম পরিষ্কার হয়ে যায়। কিন্তু আজকে আমার আর সময় হয়নি। আর আমার এই রেগুলারের কাজটা রেগুলার না করলে আমার মনে হয় যেন 7 দিন কি যদি আমি 10 দিন ফেলে রেখে দেবো, যদি এই কাজটা করি না, এক তো আলসেমি নেমে যাবে শরীরে, আর তার মধ্যে প্রচুর ধুলো পড়ে যাবে। তো সেটা দেখলে আমার আরও মানে শরীরটা অস্থির অস্থির লাগে। তো সেই জন্য রেগুলার করে নিলে সময়টা অনেক কম লাগে। আর এইটাই যদি আমি 7 দিন বাদে করতে যাই, আমার এই কাজটা 1 ঘন্টায় হয়ে যাবে। কিন্তু যদি আমি এক সপ্তাহ বাদে করতে যাই না, তখন আমার 2 ঘন্টা লাগে, মানে আরও বেশি নোংরা পড়ে যায়। তো সেই জন্য আজকে আমার করতে সকালের সময় হয়নি। মনিকে টিফিন রেডি করে, মেঘাকে টিফিন রেডি করে ওকে দিতে যাওয়া, তো আমার সময়টা চলে গিয়েছিলো। তো আমি ভেবেছিলাম যে রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে গেলে স্নান টান করে আমি এই কাজগুলো করে নেবো। আপনারা হয়তো ভাবেন যে বাবা স্নান টান করে এরকম ধুলো ঝাড়াঝুড়ি করছে, কিন্তু বিশ্বাস করুন আমার এগুলোতে খুব একটা নোংরা হয় না, যেহেতু আমি রেগুলার মুছি না। আমি স্নান করি আর আমি স্নান না করি আমি এগুলো পরিষ্কার করি। মোটামুটি এগুলো পরিষ্কারই থাকে, জাস্ট ওপরে একটুখানি কাপড় করে একটু মুছে নিলেই হয়ে যায় আর কি। তো সেটাই আমি করে নিচ্ছি। তারপরে একটুখানি এবারে চা খাবো, চা বলতে গ্রিন টি আর কি, খাবো। খেয়ে তারপরে মনিকে নিতে যাব। শীতের দিনে না সকালবেলায় উঠে মানে বিছানা দুটো, ঘরের খাটের বিছানা তুলতেই আমার ওখানে অনেকটা সময় চলে যায়। কম্বল গুছাওড়ে, বালিশগুলো গুছাওড়ে, এই করতে করতে আমার অনেকটা সময় চলে যায়। তো এখন মনিকে নিয়ে বাড়ি যাচ্ছি। তা আজকে আবার পৌষ সংক্রান্তি, মনি পিঠে খাবে বলেছে। একদিন পাটিসাপটা করেছিলাম, তো আজকে ভাপা পিঠে করবো। মনিদের আজকে খাতা বেরিয়েছে। এটা কি যে খাতা বেরিয়েছে? এটা ইউনিট টেস্ট 2 এর। ইউনিট টেস্ট 2 দেখেন, বার কর। কটা সাবজেক্ট? 15টা তো? 13টা। আর দুটো ওগুলো হাফ ইয়ারের ফাইনালে। আচ্ছা, এটা কত? লিটারেচারে যেটা তো পুরোপুরি মার্কস পেয়েছে, সেটাকে প্রথমেই রেখেছে, বুঝেছেন? এটা ল্যাঙ্গুয়েজে গেছে 2 নম্বর। সব এতে 2 নম্বর করে ঘর চলে গেছে। এই দেখুন, জিওগ্রাফি। এটা হিস্ট্রি, এখানে নম্বর আছে। আচ্ছা, নাম্বারটা কত ছোট, 28 না তো, সব 28। আর ওর হ্যান্ড রাইটিং দেখছেন না, ছুটি। এটা জিকে 28। এটা বাংলা তো 28, সব 28। এটা কি? এটা হিন্দি 26। হ্যাঁ, এটা 24 হয়েছিল। ম্যামের কাছে ঝগড়াঝাটি করে 2 নম্বর চেয়ে নিয়ে এসছে। মজা করলাম। এটা কম্পিউটার 30-এ 30। ম্যাথে যাকে একটু বেশি হয়েছে, 29-30-এ। তো ও হাইস্ট পেয়েছে, তাই তো? ক্লাসের মধ্যে ওই শুধু 29 পেয়েছে। আগেবারে অঙ্কে 10 কম পেয়েছিল। 80-তে 10। না, 30-এ 10 না, আমি বলছি 80-তে 10 কম পেয়েছিল। হ্যাঁ, 70 পেয়েছিল। ওটা নিয়ে একটু খুব চাইছিলাম আমরা। তা ও যেটা কম পায় না, সেটাকে এমন টানবে পরে বারে সেটা ভালো নাম্বার পাবে, আর তার পরিবর্তে আর একটা কোনো সাবজেক্ট ডুবে যাবে, এরকম আর হয়। আচ্ছা, বায়োলজি। এটা ফিজিক্সে 28। শুধু ড্রয়িং করেছে, সব লেখা ঠিক আছে। ও ড্রয়িং ভালো পারে না, আমি আপনাদের অনেকবার বলেছি। এখানে হাফ করে লেখা সব ঠিক আছে, কারণ ড্রয়িং ও খুব একটা ভালো পারে না। ও দিদি যেমন ড্রয়িংকে খুব তুখোড়, ও ড্রয়িংটা ভালো পারে না, তার জন্য গেছে। কেমিস্ট্রিতেও 28 পেয়েছে। এটা 2 নম্বর কিসে কাটলো? বাইরে থেকে প্রশ্ন এসেছিল। আচ্ছা, বাইরে থেকে প্রশ্ন এসেছে, সেটা কভার করতে পারেন নাই, তার জন্য ওখানে 2 নম্বর গেছে। এবারে হাফ ইয়ারলির জন্য রেডি। হাফ ইয়ারলি কবে থেকে শুরু হবে? ফাইনাল পরীক্ষা অ্যানুয়াল কবে থেকে শুরু হবে? ওটা 5 তারিখ থেকে শুরু হবে। আর কত তারিখে শেষ হবে? ফেব্রুয়ারি বোধহয় 20 তারিখে, তাই তো? 20 তারিখে শেষ হবে। শুধু পরীক্ষা এই মানে বছরের প্রথম থেকে নিয়ে লাস্ট পর্যন্ত মোট তোদিকে কতগুলো পরীক্ষা দিতে হয়? আমি তো প্রজেক্ট বাদ দিয়ে বলছি। ফার্স্টে তো সারপ্রাইজ টেস্ট, যে কোনো সময় সিলেবাস না বলেই নিয়ে নেয়, ওটা চলতেই থাকে। ওটার মার্কসও কাউন্ট হয়, 10 মার্কসের ওটা। তারপর কাউন্টও হয় আবার ওটা। তারপর শুরু হয় হচ্ছে উইকলি টেস্ট 1। এবছর যেরকম হয়েছে উইকলি টেস্ট 1 মানে একটা সপ্তাহে একটা সাবজেক্টের 30 মার্কসের পরীক্ষা। তো ওই অ্যাকর্ডিং একটা সিরিজ অনুযায়ী চলে। ওই পরীক্ষাটা হাফ ইয়ারলির 2-3 সপ্তাহ আগে শেষ হয়।
তারপর হাফ ইয়ারলি চলতে থাকে, 80 মার্কসের পরীক্ষা, ওটা কন্টিনিউয়াসলি চলে। তারপর গ্যাপ দিয়ে আবার সারপ্রাইজ টেস্ট সেম শুরু হয়। তারপর ইউজুয়ালি অক্সিলিয়ামে উইকলি টেস্টই কন্টিনিউ চলে, লাইক প্রত্যেক সপ্তাহে একটা একটা করে টেস্ট চলতে থাকে। কিন্তু এইবার সেটাকে প্যাটার্নটা চেঞ্জ করেছে, তো এটার জন্য ইউনিট টেস্ট হয়েছে। ইউনিট টেস্ট পরপর নিয়েছে, লাইক 13টা সাবজেক্টের এক্সাম পরপর, ওটা 30 মার্কসের কাউন্ট হয়েছে। আর এরপর তো ফাইনাল আসবে। এতগুলো ওদের পরীক্ষা হয় এবং প্রজেক্ট তার উপরে চাপিয়ে দেয়। আর যখন ছুটি সারা থাকে, যে ক্রিসমাসের ছুটি আরে, তখন তো প্রজেক্ট আরও বেশি বেশি চাপিয়ে দেয়, যাতে বাচ্চারা একটু রেস্ট করতে না পারে। ওদের 13টা না 15টা সাবজেক্টে পরীক্ষা দিতে হয়, তাই তো রবন? পরীক্ষা দিতে হয়। এবং এই যে সারপ্রাইজ টেস্ট এগুলো যে আছে, ওরা এই জন্য স্কুল মিস করতে পারে না একটা দিনও। যখন স্কুলে ছুটি থাকে তখনই ওরা কোথাও যেতে পারে, ঘুরতে পারে, তাহলে ওরা স্কুল মিস করতে পারে না, কারণ এই সারপ্রাইজ টেস্টগুলো হঠাৎ হঠাৎ করে নিয়ে নেয়। আর এই নাম্বারগুলো কিন্তু আলতু ফালতু না, এগুলো কিন্তু কাউন্ট হয় সব, একটা নাম্বারও ওদের বাদ যায় না, সব কাউন্ট হতে থাকে। যদি এগুলো, হ্যাঁ, প্রজেক্টগুলো 20 মার্কসে, কারণ প্রজেক্টগুলো ঠিকঠাক টাইমে ঠিকভাবে সাবমিট করতে হবে, ওই নাম্বারগুলোও যোগ হয়। তাও প্রজেক্টে 17 ম্যাক্সিমাম দেবে, 3 মার্কস দেবে না, ওটা আমরা নিজেরা কেটে নেয়। তো এই হচ্ছে ওদের ব্যাপার। সেই জন্য ওদের মানে প্রত্যেকটা পরীক্ষায় যে ওরা হালকাভাবে কোনো পরীক্ষা নেবে তা না, সব কটা একদম সিরিয়াসলিভাবেই নিতে হবে। আর যদি একটা 10 নাম্বারে যদি সারপ্রাইজ না দিতে পারে, হয়তো সেদিন গেল না বা অসুস্থ, সেই 10 মার্কস কিন্তু অ্যানুয়াল পরীক্ষা থেকে নেমে যাবে টোটালের থেকে। চবে খেয়ে নিবি। আমি আজকে এটা নারকেলের পুর বানাবো না, আমি দুধকে আর কি ফুটিয়ে ক্ষীরের মতো বানাবো, বানিয়ে সেই ক্ষীরটা ভেতরে পুর হিসেবে ব্যবহার করব। তো এখানে 3 প্যাকেট দুধ নিয়ে চলে এসেছি। এখন এখানে টকবক করে দুধটা ফুটছে, আর কন্টিনিউ এটা নাড়া দিতে হয়, তা নাড়া এটা না নিচেই বসে যাবে। তো ওই যে মোটামুটি দুধটা অনেকটা মরে গেছে। তারপরে আমি একটা ওই 10 টাকার ছোটো আমুল স্প্রে যে দুধের প্যাকেটগুলো হয়, ওটা একটা গুঁড়ো দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করেছি, করে অল্প এর মধ্যে চিনিও দিলাম। দেখতে পেয়েছেন ওই এক কড়াই দুধ ফুটে মানে আমার নাড়ানাড়ি করতে করতে হাতে ব্যথা হয়ে গিয়েছিল। আমি পুরটা দুপুরেই খাওয়া দাওয়া করে বানিয়ে রেখে দিয়েছিলাম। এখন এরপরে এর মধ্যে ওই পুরটা দিয়ে ভালো করে, ওই যে পুলি পিঠা বলে না, তো ওই ইয়েগুলো বানিয়ে নিচ্ছি, পিঠাগুলোকে বানিয়ে নিচ্ছি। এবারে এগুলোকে ভাপাবো, ভাপিয়ে তারপরে জলের মধ্যে ওই পিঠাগুলোকে ঢেলে দেবো, ভাপিয়ে তুলে নিয়ে আর কি, তারপরে জলের মধ্যে ঢালবো, ঠান্ডা জলের মধ্যে। তো তারপরে একটা করে ওগুলো ছেড়ে যাবে, তখনই যখন এই ছেড়ে যাবে তারপরে ওগুলোকে ভাজবো। ওই যে ভেজেছি, সর্ষের তেল একটুখানি দিয়েছি, আর একটা লঙ্কা দিয়েছি চিড়ে, আর তার সাথে জিরে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে একটু হলুদ দিয়ে নুন দিয়ে ভেজে এখন মনিকে দিচ্ছি। মনির এইভাবেই পিঠে খেতে ওর ভালো লাগে, ভাপা পিঠে। তো চলুন ব্লগটা এখানে এন্ড করছি। আপনারাও সব বাড়িতে নানা রকম পাটি সাপটা, পুলি পিঠা এসব বানান আর খান, দিয়ে আনন্দ করুন। এর মতো গুড নাইট।